তৈল সম্পদ যে ভূগর্ভস্থ তাতে ভেনেজুয়েলা 1 নম্বর, 2 নম্বরে সৌদি আরব, 3য় স্থানে ইরান। এই ভর্তুকি এবং কেতাবি দুটোর দ্বন্দ্বে বামপন্থী চালিত বিভিন্ন রাজ্যগুলোর অর্থনীতি তারপরে প্রতিরক্ষা ব্যবস্থা সার্বিকভাবে ভেঙে পড়ছে। অন্য যে সব দেশগুলোতে তারা ঘাঁটি গাড়তে পেরেছে সেটার পিছনে সেই সরকারের একটা বড় ব্যর্থতা আছে। ভারতে কিন্তু সেটা পারবে না। এই রাজ্যের বামপন্থীদের কথা বলো বা এই দেশের বামপন্থীদের কথা বলো, তারা তো মস্কোয় বৃষ্টি হলে একটা সময় কলকাতায় ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতো। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার ভেনেজুয়েলার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে ভেনেজুয়েলা, বাংলাদেশ বা ইরানের ক্ষেত্রে এই যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে যে অভিযোগগুলো ওঠে, এসব কি মূলত বাইরের ষড়যন্ত্র নাকি ভেতরের শাসন ব্যবস্থার দুর্বলতা না থাকলে এমন সুযোগ তৈরি হয় না? দেখো, প্রথম কথা, ভেনেজুয়েলা বামপন্থী। আমার পুরো মনে আছে 2006-7 সাল তৎকালীন বামপন্থী প্রেসিডেন্ট, ক্ষমতাশালী প্রেসিডেন্ট হুগো সাভেজ মারা গেছেন, প্রয়াত। তিনি 2007-এ বঙ্গে বামপন্থী দল ক্ষমতায়, তারা গণহত্যা করছে, সিঙ্গুর নন্দীগ্রামে কৃষক হত্যা করছে। একইভাবে হুগো সাভেজ সে দেশে সমস্ত তেল কোম্পানি, এখানে বলে রাখা ভালো, সারা পৃথিবীর যে তেল, অয়েল অ্যান্ড গ্যাস জার্নালের যে রিপোর্ট, তাতে বলা হচ্ছে 2023-এর হিসাব অনুযায়ী ভেনেজুয়েলায় মজুদ তেল 303 বিলিয়ন ব্যারেল, অর্থাৎ 1 নম্বর স্থানে। তেল মানে তৈল সম্পদ যে ভূগর্ভস্থ তাতে ভেনেজুয়েলা 1 নম্বর, 2 নম্বরে সৌদি আরব, 3য় স্থানে ইরান। এই যে বিপুল তেল, সেই তেলগুলো কিন্তু আমেরিকার বরাবরই ছিল সম্পদের উপরে যাদের লোক, এবং আমেরিকার সাম্রাজ্যবাদী দৃষ্টিকোণটাই তাই। বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী ঘাঁটিঘর আর তাদের রসদকে ছিনিয়ে নেওয়া, জল বলো, তেল বলো, যাই বলো, প্রাকৃতিক সম্পদ তাদের চাই। ফলে হুগো সাভেজ দিতে চায়নি। তিনি তাড়াতাড়ি আমেরিকার আগ্রাসন, এই তেল কোম্পানিগুলোর থেকে করার জন্য, বাঁচানোর জন্য আগ্রাসন থেকে রাষ্ট্রায়ত্ত করে দিয়েছিল। কারণ রাষ্ট্রায়ত্ত না করে ব্যক্তিগত মালিকানায় থাকলে খ্রিস্টান মিশনারি, যেগুলোর টোটাল কন্ট্রোলটাই ছিল আমেরিকার হাতে, তারা তাদের মাধ্যমে তেল কারখানাগুলো কিনে নিয়ে আমেরিকার একচ্ছত্র তেল উৎপাদনের যে কন্ট্রোলটা নিতে চাইছিল। হুগো সাভেজ কিন্তু সেটা করেছিলেন, এবং গণভোটে 90% উপরে বেশি ভোট পেয়ে সেখানে হুগো সাভেজ তার যে রাষ্ট্রায়ত্ত সিদ্ধান্তটাকে তিনি সিলমোহর মেরেছিলেন, ফলে আমেরিকা এগোতে পারেনি। আজকে এই যে আমেরিকা হঠাৎ গিয়ে আক্রমণ করলো, নিকোলা মাদুরাকে সস্ত্রীক তুলে নিয়ে গেল, বলা হলো তিনি মাদক করছেন। এতটাই কি দুর্বল ভেনেজুয়েলা বর্তমান বামপন্থী নেতাদের হাতে, যে একটা দেশের কোবরা বাহিনী ঢুকলো, একটা দেশের কমান্ডো ঢুকলো, তারা মানে একটা দেশের রাষ্ট্রপতি, মনে রাখতে হবে হুগো সাভেজ একটা সময় রাষ্ট্রপতি ছিল, সেই সময় আমেরিকা বহুবার চেষ্টা করেছিল, তাকে মারতে পারেনি। এই যে ভেঙে পড়া ডিফেন্স ব্যবস্থাটা, এটা অভ্যন্তরীণ সংকট, অভ্যন্তরীণ দুর্বলতা, অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার একটা অন্যতম নিদর্শন। আমি বলছি, দেখো, আমেরিকা শুধু এই দেশ নয়, কিউবাতে একাধিকবার ফিদেল কাস্ত্রোকে মারার চেষ্টা করছে, রাউল কাস্ত্রোকে মারার চেষ্টা করেছিল, সফল হয়নি। তারা একাধিকবার বিভিন্ন দেশে হামলা করেছে, ভিয়েতনাম দখল করার চেষ্টা করেছে, আমেরিকা পারেনি, ভিয়েতনাম দখল করতে পারেনি, তাদেরকে পিছনে সরতে হয়েছে। আজকে কেন ভেনেজুয়েলায় ঢুকতে পারলো, এটার পিছনে একটা বড় কারণ, বামপন্থী যে আদর্শগুলো এই মুহূর্তে পৃথিবীতে বিভিন্ন দেশে এক্সিস্ট করছে, তারা একটা বড় অংশই শুধু কেতাবি কতগুলো কথাবার্তা ছাড়া আর কিচ্ছু না। ভর্তুকির রাজত্ব, এই ভর্তুকি এবং কেতাবি দুটোর দ্বন্দ্বে বামপন্থী চালিত বিভিন্ন রাজ্যগুলোর অর্থনীতি তারপরে প্রতিরক্ষা ব্যবস্থা সার্বিকভাবে ভেঙে পড়ছে। তুমি খেয়াল করে দেখো, চীন উল্টো পথে হাঁটছে। চীন নামেই কমিউনিস্ট, কিন্তু কমিউনিজমের কিচ্ছু রাখে না, ওরা কনজিউমারিজমে পুরো অভ্যস্ত, তাই তারা সুপার পাওয়ার। তুমি ঠিক একইভাবে তুমি তাকিয়ে দেখো, একটার পর একটা
সেই তথাকথিত ল্যাটিন আমেরিকার যে কমিউনিস্ট দেশগুলো, তারা একটা সময় ঠিক উঠেছিল। আজকের দিনে তাদের অবস্থাটা কোথায়? হয় সেখানে কমিউনিজম থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে নিজেকে, আর যদিও বা ঠিক থাকে, তারা এমন অবস্থা করে ফেলেছে দেশটার যে একটি দেশ ঢুকে গিয়ে তাদের রাষ্ট্রপতিকে কোমরে দড়ি বেঁধে নিয়ে চলে যাচ্ছে, তারা কিচ্ছু জানে না। এটা হতে পারে, এটা প্রথম। দ্বিতীয়, তুমি ভারতবর্ষের বামপন্থীদের কথা ভাবো। এখান থেকে ভিয়েতনাম, ভেনেজুয়েলা কত দূর? হাজার হাজার কিলোমিটার দূরে ভারত থেকে। বাংলাদেশ কত দূরে? মাত্র 70 কিলোমিটার গেলে তুমি বাংলাদেশের কোন একটা ইয়ে পেয়ে যাবে, জনপদ পেয়ে যাবে। দুটো দেশের মধ্যে এই তফাৎ থাকার পরেও সেদিন কনকনে ঠান্ডায় ভেনেজুয়েলার একটা, আমি বলবো অপদার্থ মাদকের যে অভিযোগ করে তাকে ক্যাপচার করা হলো, কিছু প্রমাণ না থাকলে তো হতে পারে না। তাদের যে বর্তমান কেয়ারটেকিং গভর্নমেন্টের শুনলাম তিনিও মোটামুটি কম্প্রোমাইজের সুরে কথা বলছে। অর্থাৎ আমেরিকা যেসব দেশে ঢুকতে পেরেছে, লাইক হালামলে বাংলাদেশে ঢুকেছে সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে, কিংবা ধরো পাকিস্তানে ঢুকেছে, কিংবা ধরো অন্য যে সব দেশগুলোতে তারা ঘাঁটি গাড়তে পেরেছে, সেটার পিছনে সেই সরকারের একটা বড় ব্যর্থতা আছে। ভারতে কিন্তু সেটা পারবে না। ভারতে পারবে না কারণ ভারতের রাষ্ট্র ব্যবস্থা, ভারতের পলিটিক্যাল সেট আপটা এতটাই সুদৃঢ়, ডেমোক্রেসিটা এতটাই সুদৃঢ় যে এখানে আমেরিকা হ্যাঁ তোমার উপরে কর চাপাতে পারে, ডবল শুল্ক চাপাতে পারে, বইই গেছে, তাতে তোমাকে নোয়াতে পারবে না। ঠিক এখানকার বামপন্থীদের অবস্থানটায় আসি। বাংলাদেশে একের পর এক হিন্দু নির্যাতন হচ্ছে। এ রাজ্যে তাদের দলের সমর্থক হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কেটে ফেলা হলো, বামপন্থীরা কোথাও আওয়াজ করেনি। হ্যাঁ, হালামলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ওরা একটা দুটো মিছিল বের করেছে, সেখানেও নিঃশর্ত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার নিয়ে ওরা প্রতিবাদে সরব হয়নি। ওরা কম্পেয়ার করেছে ভারতেও সংখ্যালঘু নিধন হচ্ছে, তার সাথে কম্পেয়ার করে বাংলাদেশের প্রতিবাদটা, অর্থাৎ একটা ল্যাগ জুটিয়ে দিয়েছে। আর এই ভেনেজুয়েলা নিয়ে কলকাতা শহর ওরা ভাসিয়েছে। বাস্তবে বামপন্থী রাজনীতি যেসব দেশে এক্সিস্টিং এই মুহূর্তে, খুব বেশি দেশে নেই, ওরা কমছে দিনকে দিন, সেখানে এরা এমন একটি মানে সরকার গঠন করেছে, সেই সরকার ভর্তুকি দিতে দিতে এবং জনবিরোধী কাজ করতে করতে এমন তলানিতে ঠেকিয়ে দিচ্ছে যে সেই দেশগুলো ভঙ্গুর হয়ে পড়ছে, ভঙ্গুর অর্থনীতি। স্যার, এক্ষেত্রে কি এই ধরনের ব্যবস্থা কি বিরোধী মত দমন বা প্রাতিষ্ঠানিক যে স্বচ্ছতার অভাব, সেটা কি শেষ পর্যন্ত বিদেশি চাপ বা হস্তক্ষেপের দরজা খুলে দিবে? না, একদম। তুমি খেয়াল করো যে কমিউনিস্ট কান্ট্রি মানে ওরা গণতন্ত্র বিশ্বাস করে না। চীনে গণতন্ত্র নেই, সবটাই পলিট ব্যুরো, রাষ্ট্রপতি সিলেক্টেড, আজীবন নাম আমৃত্যু থেকে যাবে। মানে মানে বলে না যে পদত্যাগ নয় দেহত্যাগ, বামপন্থীদের এই রাজ্যেও তো দেখবে দেহত্যাগ না করা পর্যন্ত পদত্যাগের প্রশ্ন আসে না ওদের। ফলে বামপন্থী দলগুলো, বামপন্থী রাজনীতিগুলো এমন একটি জায়গা করে নিয়েছে ভারত পৃথিবীর বিভিন্ন দেশে, যে যেখানে ওরা একবার ক্ষমতায় আসীন হতে পারলে তারপরে আর ডেমোক্রেসির কথা বলে না। যখনই এই ডেমোক্রেসিটাকে ওরা মেরে দেয়, তখন ভেতরে একটা গণবিক্ষোভ দানা বাঁধতে থাকে। সেই গণবিক্ষোভটা হয় কখনো কখনো আউটব্লাস্ট করে, আবার কখনো কখনো যেটা হয়, যেটা সোভিয়েতে হয়েছিল, ভেঙে খান খান হয়ে গেল। আবার কখনো কখনো এই গণবিক্ষোভটা বহিঃশত্রু আক্রমণের পথটাকে প্রশস্ত করে দেয়। আচ্ছা তুমি বলো তো, সোভিয়েতের কি এখন কিছু আছে? টুকরো টুকরো ছোট ছোট প্রদেশে পরিণত হয়েছে, একজন আরেকজনকে মারছে। তাদেরই অংশ ছিল ইউক্রেন। আজকে রাশিয়া, সোভিয়েতের সবচেয়ে বড় যে টুকরোটি রাশিয়া, তারা ঝাঁপিয়ে পড়ছে কার উপরে? ঝাঁপিয়ে পড়ছে তোমার ইউক্রেনের উপরে, তাকে অধিগ্রহণ করার চেষ্টা করছে। অর্থাৎ আমি যেটা তোমাকে বলতে চাই যে মার্কিন আধিপত্যবাদটা সব দেশের জন্য প্রযোজ্য। মার্কিন আধিপত্যবাদ পৃথিবীর সব দেশে হয়েছে, কেউ হলফ করে বলতে পারবে না যে মার্কিন দাদাগিরি। ভারত নিজেও তার একটা বড় মানে প্রমাণ, যে ভারতের উপরেও একের পর এক ট্রাম্প, মানে পাগল ট্রাম্প একটার পর একটা মির্জাফরিও লাগিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও আমি তোমায় বলি যে এইখানে কি ভারতের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ আমেরিকা করতে পেরেছে? পারেনি। বিকজ
ভারতে একটা ডেমোক্রেসি সেট আপ থাকে, বহুদলীয় ব্যবস্থায় ভোট হয়, মানুষ একটা প্রশ্নে সরকারের এক ডাকে, ডান বাম অতি বাম সবাই, সব সমর্থক দলের সাধারণ কর্মীরা এক ডাকে ভারতীয় হয়ে যায়। হয়তো এই যে ভারতীয়ত্বের জয়গানটা গায়, বা অনেক ডেমোক্রেটিক কান্ট্রি আছে যেখানে দেশাত্মবোধকতার সরকার বোঝায়, কিন্তু কমিউনিস্ট কান্ট্রিগুলোতে মানুষকে এরা এমনভাবে শোষণ করে, নির্যাতন করে, যে ওরা দলীয় দলীয় মতাদর্শ বা দেশাত্মবোধকতাকে ঘৃণার চোখে দেখে তখন মনে করে আমেরিকার পুঁজিবাদ বা আগ্রাসনটা তাদের মুক্তির পথ। ঠিক যেমন ইসলামিক কান্ট্রিগুলো, তুমি দেখো ইসলামিক কান্ট্রিগুলো, ইরান সাদ্দাম হুসেনের উল্টে গেল, গাদ্দাফি উল্টে গেল, মানুষ মেরে ফেললো গাদ্দাফিকে। শুধু তাই নয়, তুমি আজকে ইরান মোল্লা তন্ত্র হাটাও চলছে, একটার পর একটা মুসলিম কান্ট্রি, অর্থাৎ ইসলামিক স্টেটগুলো এবং কমিউনিস্ট স্টেটগুলোর মধ্যে তফাৎ বলতে একটাই, যে একটা ধর্মের কথা বলে, একটা ধর্মের বিরুদ্ধে কথা বলে, বাট তাদের কনসোলিডেটেড মেকানিজম, অর্থাৎ তারা যে রেজিমেন্টেশনটা, অর্থাৎ মানুষ বিরোধী যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা আয়ন, ক্ষমতাতন্ত্রকে প্রতিষ্ঠা করা, সেই ক্ষমতাতন্ত্রে আসীন হওয়ার জন্য তারা মানুষের মতাদর্শকে এমনভাবে দমড়ে মুচড়ে দেয় যে মানুষ সেখানে কিন্তু রুখে দাঁড়ায় একটা সময়, বা রুখে দাঁড়াতে না পারলে বাইরের শত্রু যখন হামলা করে তারা কি করে, তাদেরকে সাহায্য করে। তুমি বলছি যে এই যে ভেনিজুয়েলায় এত বড় একটা ঘটনা হলো, ভেনিজুয়েলায় ঘটনার পরে সেখানকার মানুষ কি রাস্তায় নেমেছে বলতো? আমি বলছি যে ভেনিজুয়েলায় কারাকাস, এই কারাকাসে যে পুতুল সরকার বসানোর জন্য ট্রাম্প একের পর এক এই সিদ্ধান্তগুলো ধমকাচ্ছে, চমকাচ্ছে, মানুষ কি রাস্তায় নেমেছে? আমি যতদূর জানি ভেনিজুয়েলার মানুষ, ল্যাটিন আমেরিকার মানুষ, এন্টার ল্যাটিন আমেরিকার মানুষরা প্রচন্ড পরিমাণে পলিটিক্যাল কনসাস। তাহলে তারা রাস্তায় নামছে না কেন? তার মানে কি তারা খুশি এই পদক্ষেপে, যে এই যে সস্ত্রীক মাদুরোকে ধরে নিয়ে গেল, নিকোলো মাদুরো এবং তার স্ত্রীকে বেঁধে নিয়ে চলে যাওয়া হলো, বিকজ তারা নাকি এই মাদক পাচারে স্বর্গরাজ্যে পরিণত করে ফেলেছে ভেনিজুয়েলাকে। তারপরে সেখানকার মানুষ যদি সত্যিকারেরই এই প্রেসিডেন্ট দলকে বা তার চালিত দলটাকে ভালোবাসতো, তাদের সেই দলের নিয়ন্ত্রণে দেশে তারা শান্তিতে থাকতো, স্বচ্ছন্দতায় থাকতো, তাহলে রাস্তায় নামতো তারা প্রতিবাদ করে, আকাশ বাতাস এক করে দিত। তারা কিন্তু করেনি। আর যদি তুমি এ রাজ্যের বামপন্থীদের কথা বলো বা দেশের বামপন্থীদের কথা বলো, তারা তো মস্কোয় বৃষ্টি হলে একটা সময় কলকাতায় ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে? তাই তাদের কাছে বাংলাদেশ অনেক দূরে, 70 কিলোমিটার দূরে বাংলাদেশ অনেক দূরে, আর হাজার হাজার কিলোমিটার দূরে কিউবা, গাজা, আর ভেনিজুয়েলা, ভিয়েতনাম, ঠিক আছে, চীন, ঠিক আছে, চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, একটা সময় স্লোগান তো ছিল সিপিআই এর, এরা অনেক নিকটে। ফলে এদের কথা ভেবো না। ইসলামিক ব্যবস্থা আর এই কমিউনিস্ট ব্যবস্থা দুটো যেসব দেশে ইম্পোজড হয়েছে, সেই সব দেশে কোথাও ধর্মীয় মৌলবাদের নাম করে মানুষকে নির্যাতন করা হয়েছে, আর কিংবা অন্য কমিউনিস্ট কান্ট্রিগুলোতে তারা রেজিমেন্টেশন, সোশ্যাল রেজিমেন্টেশন, পলিটিক্যাল রেজিমেন্টেশনের নাম করে চাপিয়ে দেওয়া মতাদর্শে মানুষকে চিড়েচ্যাপ্টা করেছে। তার উদাহরণ 34 বছরে পশ্চিমবঙ্গের বাম শাসন। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.